আসসালামু আলাইকুম। কোভিড-19 এর দুঃসময়ে আশা করি সকলেই ভালো থাকার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ আমিও শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। ফেসবুকে যতটা সম্ভব কম সময় দিচ্ছি, টিভি নিউজ কম দেখার চেষ্টা করছি, মানসিক চাপমুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনারাও আপনাদের অবস্থান থেকে প্রয়োজনীয় সব চেষ্টা করে যাচ্ছেন। এ সময়ে শরীর চর্চা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি প্রতিদিন কমপক্ষে 20 থেকে 25 মিনিট শরীরচর্চা করার চেষ্টা করি। আমার অনুরোধ থাকবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য আপনারাও অন্তত 25 থেকে 30 মিনিট শরীরচর্চা করার চেষ্টা করুন। যারা গণিতে দুর্বলদের জন্য যে আমাদের লাইভ ক্লাসগুলি নিয়মিত করছেন, তারা বিশেষ করে যারা রেগুলার, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আর লেখে কমেন্ট করুন, এবং যারা আজকে নতুন জয়েন করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে তারা নিউ অথবা অ্যান লেখে কমেন্ট করুন। পাশাপাশি আপনি কোন জেলা বা ক্যাম্পাস থেকে জয়েন করছেন সেটি লিখতেও ভুলবেন না, কারণ আমরা জানতে চাই যে আপনাদের মাঝে কে কে রেগুলার নিয়ে ক্লাস করছেন আর কে কে নতুন করে জয়েন করছেন। যা হোক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য 13তম লাইভ ক্লাসে। আজকে আমরা ভগ্নাংশ এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। যারা পার্ট 1 ও পার্ট 2 লাইভ ক্লাস দুটি মিস করেছেন তারা ম্যাথ টিউটর গণিত শেখার গৃহ শিক্ষক ফেসবুক গ্রুপ থেকে সার্চ দিয়ে অবশ্যই দেখে নেবেন। আর আরেকটি বিষয়, যে আজকের লাইভ ক্লাসটিতেও আপনারা হয়তো একটু আলোর স্বল্পতা দেখতে পাচ্ছেন। এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের ইতিমধ্যে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। তারপরে আমি চাচ্ছিলাম যে এর জন্য অহেতুক সময় নষ্ট না করে, কালক্ষেপণ না করে আমরা লাইভ ক্লাস কন্টিনিউ করে যাব ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে একটি বিষয় আমাকে একটু অ্যানশিওর করবেন যে অন্তত আমার কথাগুলি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা, আর যতটুকু আলো দেখা যাচ্ছে ততটুকুতে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো কিনা। খুব দ্রুতই একটু কমেন্ট করে একটু জানিয়ে দিন যে এমত অবস্থায় আমাদের ক্লাস কন্টিনিউ করা যাবে কিনা। তো আমার বিশ্বাস যে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো, হয়তো একটু প্রথম থেকে কষ্ট হবে, তবে তারপর ক্লাস চলাকালীন সময়ে আমার বিশ্বাস যে ইলেকট্রিসিটি চলে আসবে। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন, যদিও ইলেকট্রিসিটি না থাকার কারণে হয়তো অনেকেই জয়েন করতে পারছেন না। তো তারা পরবর্তীতে দেখে নেবেন, এটা আমরা প্রত্যাশা রাখবো। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আজকের লাইভ ক্লাসটি শুরু করা যাক। আজকের লাইভ ক্লাসে আমরা যা যা আলোচনা করব, 1 নম্বর হচ্ছে যে ভগ্নাংশের অবশিষ্ট নির্ণয় করার নিয়ম নিয়ে আমরা কথা বলবো। ক্ষুদ্রতম ও বৃহত্তম ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় তার কৌশল নিয়ে আমরা আলোচনা করব, এবং ভগ্নাংশের শতকরায় রূপান্তর করার যে নিয়মটা সেটি নিয়েও আমরা কথা বলবো। অর্থাৎ আজকের ক্লাসে আমরা মোটামুটি এই কয়টি বিষয় নিয়ে কথা বলবো, আর এর ভিতর দিয়ে আমাদের ভগ্নাংশের মোটামুটি আলোচনা কমপ্লিট হয়ে যাবে। ইভেন আমরা পরবর্তী আরও একটি ক্লাস হয়তো আমরা রাখতে পারি, সেটি হচ্ছে দশমিক ভগ্নাংশ নিয়ে আমরা হয়তো আরও একটি ক্লাস কন্টিনিউ করার ইচ্ছে আছে। তো যা হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাচ্ছি। ওকে, আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আমরা বিশেষ করে ভগ্নাংশের দিক থেকে কিভাবে কোনো কিছু বন্টন করে দিই সেটা আমাদের একটু জানা থাকাটা ভালো। যেমন আমার কাছে 100 টাকা আছে। এই 100 টাকা দেখা যাচ্ছে যে আমি ককে 2/5 অংশ ভাগ করে দিতে চাই। তাহলে কিভাবে করব? যে 100 টাকার কথাটা যদি এভাবে বলি, 100 টাকার 2/5 অংশ কাকে দিতে হবে? ককে দিতে হবে। 100 টাকার 2/5 অংশ যখন কোনো টাকার একটা ভগ্নাংশ আমরা ব্যয় করব অথবা কাউকে দিব, তখন এই যে আমরা টাকার একটা এর আছে, হ্যাঁ, ইংলিশে যাকে আমরা অফ বলি, এই এরটাকে গণিতে আমরা গুণ আকারে চিন্তা করি। তার মানে
একশো 100 টাকার 2/5 অংশ মানে হচ্ছে 100 ইন্টু 2/5। আমরা এভাবে একটা অংশ কাউকে দেখা যাচ্ছে যে এভাবে গুণ করে দিয়ে দিই, অর্থাৎ 5×100, তাহলে আমার হচ্ছে 40। যদিও আমরা এটা এর বিষয়টা নিয়ে আমরা বিগত লাইভ ক্লাসগুলিতে বার করে কথা বলেছি। এবার ধরেন আমি যদি বলি এই টাকার ক্ষেত্রে অবশিষ্ট কত থাকলো, মানে আমি প্রথম 100 টাকার 5/2 অংশ ককে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমার কাছে অবশিষ্ট কত থাকবে। এখন আমার কাছে অবশিষ্ট কত থাকবে সেটা জানার জন্য প্রথমত আমার খরচ হলো কত, 40 টাকা। আমার ছিল কত, 100 টাকা। ছিল 100 টাকা, খরচ হলো ককে দিয়ে দিলাম আমি 40 টাকা। তাহলে অবশিষ্ট আমার থাকবে এই 100 টাকা থেকে যদি আমি বাদ দেই তাহলে এই 60 টাকা। এটি হচ্ছে, তার মানে আপনার দৃষ্টিতে আপাতত মনে হতে পারে 100 সাথে আমরা প্রথমত এটা গুণ করলাম, আবার এটার যে রেজাল্ট আমার 40 আসলো সেটা 100 থেকে এই 40 বিয়োগ করে অবশিষ্ট নির্ণয় করলাম। আপাতত দৃষ্টিতে গণিতের এরকম একটি প্রেক্ষাপট আপনার কাছে মনে হতে পারে, আসলে এটিও সত্য, কিন্তু আমরা এখানে হয়তো কারণটা খুঁজে পাবো না। এবার আমি যদি বলি যে অবশিষ্ট টাকা 60 থাকলো, এর 3/2 অংশ টাকা আমি খকে দিয়ে দিলাম, অর্থাৎ আমি আবার 3/2 অংশ টাকা খকে দিয়ে দিলাম। এবার তাহলে আমার অবশিষ্ট কত থাকলো প্রশ্ন করতেই পারি। তাহলে আমার হাতে আছে 60 টাকা, আমি খকে দিয়ে দিচ্ছি মূলত 3/2 অংশ, তার মানে ইন্টু 3/2, এটা হচ্ছে আমি খকে যেটা দিচ্ছি। তাহলে আমার হাতে টাকা থাকতেছে মূলত খকে দিচ্ছি 40 টাকা, আর অবশিষ্ট যে টাকাটা থাকতেছে সেটা হচ্ছে ছিল কত, 60 টাকা, খকে দিয়ে দিলাম 40 টাকা। তাহলে আমার কাছে ফাইনালি টাকা থাকলো কত, 20 টাকা। অর্থাৎ আমরা এভাবে কোনো একটা অর্থের প্রথমত খরচটা বের করে ওই খরচটা আবার বিয়োগ করে আমরা অবশিষ্ট নির্ণয় করি। এ তো গেলে আমাদের পরিমাণগত একটা হিসাব, কিন্তু এই আইডিয়াটাই যদি আমরা ভগ্নাংশের দৃষ্টিকোণ থেকে করি তাহলে আমরা কিভাবে করব। এখন ভগ্নাংশের দৃষ্টিকোণ থেকে যদি আমরা আইডিয়াটা করি তাহলে আমরা যেভাবে কাজটা করব সেটি হচ্ছে, ধরে নেন যে আমার সম্পূর্ণ একটা সম্পত্তি আছে 1। আমরা বিগত লাইভ ক্লাসগুলিতে এই ব্যাপারটা জানি যে ভগ্নাংশে ফ্র্যাকশনে সম্পূর্ণ জিনিসটাকে 1 ধরে নেওয়া হয়। তাহলে আমাদের ধরেন সম্পূর্ণ একটা সম্পত্তি আছে 1। এখন এর থেকে আমি 1/3 অংশ কি করলাম, খরচ করলাম, ব্যয় করলাম। ওকে, অর্থাৎ এই অংশটা আমি ব্যয় করলাম। তারপর যে অবশিষ্ট আমার সম্পত্তিটা থাকবে, এই অবশিষ্ট সম্পত্তির মানে যে অবশিষ্ট থাকবে অথবা অবশিষ্ট যা থাকবে এর আবার ধরে নেন যে আমি হাফ অংশ ব্যয় করলাম। ওকে, আমি আবার হাফ অংশ কি করলাম, ব্যয় করলাম। তাহলে আমি যদি ফাইনালি দাবি করি যে এবার তাহলে আমার কাছে অবশিষ্ট কত ভগ্নাংশ রইল, তাহলে আমরা এই আইডিয়াটা কিভাবে সমাধান করব। আমি আবারও বলছি, ধরুন আমার কাছে সম্পূর্ণ একটা সম্পত্তি দেখা যাচ্ছে 1 রয়েছে, তার 1/3 অংশ আমি ব্যয় করলাম, ব্যয় করার পর একটা অবশিষ্ট আমার কাছে রয়ে গেল। এই অবশিষ্টের হাফ অংশ আবার ব্যয় করলাম, ব্যয় করার পর আমার কাছে কত অবশিষ্ট থাকলো, এটি আমরা ফ্র্যাকশনের ভাষায় কিভাবে নির্ণয় করব। ওকে, তাহলে আমাদের কথা হচ্ছে কোনো কিছু যখন ব্যয় করি তাহলে 1 থেকে যদি আমি প্রথমত ব্যয় করেছিলাম কত, 1/3। আমরা একটু আগে দেখেছি যত ব্যয় করব অথবা খরচ করব কাউকে দিয়ে দেব, সেটা কি করব, আমরা গুণ করে দেব। তাহলে আমাদের 1 থেকে 1/3 যদি আমরা ব্যয় করি তাহলে আমার ব্যয় হচ্ছে কত, 1/3। মজার ব্যাপার হচ্ছে 1 থেকে যাই গুণ করবেন
উত্তর কিন্তু সেটাই হবে। ওকে, আমরা আইডিয়াটা পরে কাজে লাগাবো। এবার দেখুন, তাহলে আমার কথা হচ্ছে এত অংশ ব্যয় করার পর আমার একটা অবশিষ্ট ছিল, তাহলে অবশিষ্টটা কত? অবশিষ্টটা আমরা বের করব। ওকে, তাহলে আমার সম্পূর্ণ সম্পত্তি ছিল 1, এখান থেকে আমি ব্যয় করেছি কত? আমি ব্যয় করেছি 1/3। তাহলে এবার আমার অবশিষ্ট থাকবে সম্পূর্ণ সম্পত্তি থেকে 1/3টাকে আমরা বিয়োগ করব। তাহলে 1/3 থেকে যদি বিয়োগ করি তাহলে সম্পূর্ণ অংশ থেকে 3/1 গেলে আমাদের থাকবে কত? 3/2। তার মানে এই পরিমাণ আমার কি থাকলো? অবশিষ্ট থাকলো। এবার আমাদের কথা হচ্ছে এই অবশিষ্টের, এই যে অবশিষ্টটা আমরা দেখেছিলাম এর থেকে আরও হাফ অংশ আমি ব্যয় করলাম, তাহলে দ্বিতীয় দফা আমার ব্যয়টা কত হবে? এখন দ্বিতীয় দফা ব্যয়টা যদি আমি চিন্তা করি তাহলে আমি এখানে দ্বিতীয় লিখছি বটে, যে দ্বিতীয় ধাপে আমার ব্যয় হবে কত? এখন আমার কাছে অবশিষ্ট কত ছিল? এত, 2/3। এবার 2/3 আমার অবশিষ্ট ছিল, আমি এখান থেকে ব্যয় করেছি মূলত হাফ। তাহলে আমি ব্যয় বের করতে গেলে কত? এর মানে কি? গুণ। আর আমি ব্যয় বের করছি কত? ব্যয় করেছি কত? হাফ। তাহলে এবার আমার ব্যয় হলো মূলত, এখানে এটি যদি কাটা দেই তাহলে আমাদের থাকবে 1/3। অর্থাৎ এই যে 1/3 মূলত আমরা ব্যয় করলাম। তাহলে আমাদের কথা হচ্ছে এর মাঝে তাহলে আমার অবশিষ্ট কত রইল? আমার কাছে জানতে চেয়েছে অবশিষ্ট কত। তাহলে এর মাঝে আমার অবশিষ্ট হবে, আমার লাস্ট অবশিষ্ট ছিল এত, এখান থেকে ব্যয় করেছি কত? এত। এখান থেকে ব্যয় করেছি কত? আমি এত টাকা ব্যয় করেছি। তাহলে আমার এখানে নর্মালি দেখা যাচ্ছে অবশিষ্ট থাকবে আমার এখানে 2/3 থেকে আমি ব্যয় করেছি 1/3, অর্থাৎ অবশিষ্ট এত ছিল, আবার ব্যয় করেছি কত? এত। তাহলে এটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর আমি যদি লসাগু করি তাহলে বুঝতেই পারছেন 3 থেকে 2 ভাগ থেকে 3 থেকে 1 ভাগ গেলে 3/1। এটি হচ্ছে আমার অবশিষ্ট, যেটি এই প্রশ্নে চাওয়া হয়েছে। এখন বিষয়টা আমি আরেকটু মানে রিভিউ করে নিচ্ছি। সেটি হচ্ছে আমার একটি সম্পূর্ণ সম্পত্তি আছে, এই সম্পত্তি থেকে 3/1 অংশ ব্যয় করার পর আমার যে অবশিষ্ট ছিল ওই অবশিষ্টের আবার হাফ অংশ ব্যয় করার পর আমার অবশিষ্ট কত রইল। তাহলে সেই ক্ষেত্রে প্রথমত আমরা জানি ব্যয়টা আগে বের করতে হবে। তাহলে 1 থেকে ব্যয় করেছি কত? আমার থেকে ব্যয় করছি 1/3, তাহলে ব্যয় হয়েছিল 1/3। যদিও আমাদের 1-এর সাথে যাই গুণ করবেন আমাদের রেজাল্ট মূলত সেটাই হয়। তো তারপর আমার অবশিষ্ট কত থাকলো? আমার সম্পত্তি ছিল 1, সেখান থেকে ব্যয় করেছি 1/3, বিয়োগ করলাম, তাহলে অবশিষ্ট থাকলো 2/3। এবার এই অবশিষ্ট থেকে হাফ অংশ ব্যয় করেছি, তাহলে এই অবশিষ্ট থেকে হাফ অংশ ব্যয় করাতে আমি ব্যয় করলাম 1/3। এবার এখান থেকে হাফ অংশ ব্যয় করার পর আমার অবশিষ্ট কত থাকলো? আমার লাস্ট ছিল হাতে কত? 2/3, সেখান থেকে আবার ব্যয় করেছি কত? 1/3। তাহলে 2/3 থেকে 1/3 বাদ দিলে আমার এটি হচ্ছে অবশিষ্ট। তার মানে আমি এখানে দুটি ধাপে কাজ সবসময় করেছি। প্রথম ধাপটা করেছি যা ছিল তার সাথে যত ব্যয় করেছি গুণ করেছি, আর যে রেজাল্টটা বের হয়েছে সেটা থেকে আবার ওই রেজাল্টটা বিয়োগ করেছি। এই যে দেখুন, এখান থেকে যত ব্যয় করেছি সেটা ওর সাথে একবার গুণ করেছি, ওর সাথে গুণ করার পর দ্বিতীয় ধাপে গিয়ে যত ব্যয় বের হয়েছে সেটা আবার ওর সাথে বিয়োগ করেছি। অর্থাৎ যত ব্যয় করব সেটা আগে গুণ করব, যে রেজাল্টটা বের করবে সেটা আবার তার সাথে বিয়োগ করব। এটা হচ্ছে শর্টকাট। বিশেষ করে যারা দুর্বল আছেন, উইক আছেন, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, যে প্রথমত আমরা গুণ করব, তারপর যে রেজাল্ট আসবে সেটা আবার ওর সাথে বিয়োগ করব। প্রথমত গুণ করব, আবার তার সাথে যে রেজাল্ট আসবে সেটি আবার কি করব? বিয়োগ করব। বিশেষ করে যারা উইক আছেন তারা এভাবে বিষয়টা চিন্তা করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু এভাবে সাধারণত গণিত আসে না, আমাদের গণিতটা এভাবে আসে যে এই গণিতটাকে আমি আবার একটু দাঁড় করিয়ে দিচ্ছি। ওকে, দেখুন সেটি হচ্ছে
যে আমাদের যদি গণিতটাকে আমরা এভাবে মানে লিখি যে কার এক ক নামে এক ব্যক্তির দেখা যাচ্ছে তার মানি ব্যাগে দেখা যাচ্ছে যে পরিমাণ টাকা ছিল, যে মোট যে টাকা ছিল, মোট টাকার দেখা যাচ্ছে সে 1/3 অংশ ব্যয় করার পর এত অংশ, আমি জানি না লেখাটা বোঝা যাচ্ছে কিনা, প্লিজ আমাকে একটু নিশ্চিত করেন তো যে আমার লেখাটা বোঝা যাচ্ছে কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করে আমাকে একটু নিশ্চিত করুন যে আমার লেখাটা বোঝা যাচ্ছে কিনা। খুব দ্রুত একটু কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ। তানজিয়াবু বলেছেন ইয়েস, ওকে থ্যাংক ইউ। দেখুন তাহলে মানবিকে মোট টাকার, আমি বলছি মোট টাকার 1/3 ব্যয় করে দেখলেন, আমি আরেকটু বড় করে লিখি, ব্যয় করে দেখলেন যে তার নিকট সরি, এখানে আমি একটু দাগটা আবার লিখতেছি, মানিব্যাগে কর তার মানিব্যাগে মোট টাকার এত অংশ ব্যয় করার পর দেখা যাচ্ছে, আমি দাগটা একটু গুলিয়ে ফেলেছি, ব্যয় করার পরে যে অবশিষ্ট থাকলো, এই অবশিষ্টের দেখা যাচ্ছে যে হাফ অংশ ব্যয় করে দেখলেন তার নিকট ধরেন 25 টাকা আছে, 25 টাকা আছে। তাহলে তার মানিব্যাগে মোট টাকা কত ছিল, ধরেন অঙ্কটা ঠিক এরকম থাকলো যে মোট টাকাটা কত ছিল, অর্থাৎ দাগটা লিখতে অনেক লম্বা হয়ে গেল, যে ক তার মানিব্যাগে মোট টাকার 1/3 ব্যয় করার পরে অবশিষ্ট যা থাকলো তার হাফ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট 25 টাকা আছে। কিন্তু আমরা দেখেছিলাম অবশিষ্ট ব্যয় করার পর কতটুকু ভগ্নাংশ থাকে, এটি নিয়ে আমরা একটু আগে কথা বলেছিলাম যে অবশিষ্ট করার পর তার অবশিষ্ট ভগ্নাংশ কত থাকে। আমি যদি এই ভগ্নাংশটা পাই, এই যে দেখুন অবশিষ্টের হাফ অংশ ব্যয় করে তার নিকট 25 টাকা আছে, তার মানে এই অবশিষ্ট 1/3 যে কথা আমার কিন্তু এটা কি দ্বিতীয় দফা ব্যয় করার পর তার নিকট 25 টাকা আছে, তার মানে কি এই পর্যন্ত আমাকে একটা ভগ্নাংশ বের করতে হবে, অর্থাৎ ভগ্নাংশের অবশিষ্টর সাথে এই 25 টাকা তুলনা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা যে কাজটা করব, প্রথমত যদি ডিটেলস বলি যে সম্পূর্ণ ধরে নেই মোট টাকা কত আমার 1, তাহলে এখান থেকে প্রথম যে ব্যয়টা করেছিলাম এই ব্যয়টা হচ্ছে 3/1, তাহলে 3/1 ব্যয় করার পর তাহলে ব্যয় হলো আমার কত 1/3 অংশ। এবার আমরা এখানে প্রথম ধাপে আমার অবশিষ্ট থাকলো 1 থেকে আবার যতটুকু ব্যয় করেছি সেটা বিয়োগ করব, তাহলে আমার অবশিষ্ট থাকলো 3/1 গেলে 2/3। আবার বলছে এই অবশিষ্টে তার মানে এর আবার হাফ অংশ ব্যয় করতে হবে, তার মানে আমি আবার দ্বিতীয় দফা ব্যয় বের করব, যেটার এর হাফ অংশ যদি আমি ব্যয় করি, হাফ অংশ এর মানে কি এটা আমাকে হাফ অংশ ব্যয়টা গুণ করতে হবে, তাহলে এটা কাটাকাটি করলে 1/3। তাহলে এবার সেকেন্ড টাইম তার কাছে কত অবশিষ্ট থাকলো, তার কাছে অবশিষ্ট ছিল কত 2/3, আমি ব্যয় করলাম কত 1/3, তাহলে 2/3 থেকে 3/1 চলে গেলে 1/3, এটি হচ্ছে অবশিষ্ট। কিন্তু তারা এখানে এটা ব্যয় করে দেখলেন যে তার নিকট 25 টাকা আছে,
তার মানে অথচ আমাদের নিকট ভগ্নাংশের ভাষায় আছে 1/3 অংশ। আমরা গত ক্লাসগুলিতে জেনেছি 1/3 যে কথা, এখানে 25 একই কথা। তার মানে আমরা যদি এবার শর্ত মতে লিখি যে 1/3 সমান 25, সুতরাং সম্পূর্ণ সম্পত্তি সমান 25, সম্পূর্ণ টাকা সমান আমার 75 টাকা। অর্থাৎ তার মানি ব্যাগে মোট টাকা ছিল কত? 75 টাকা। এখন এই অঙ্কে একটা বিষয় আমার একটু ক্লিয়ার করা দরকার। আপনি যখন আমি কিন্তু অঙ্কটা শর্টকাটে যাচ্ছি না, আমরা সরাসরি দেখা যাচ্ছে যে ডিটেলস করতেছি, কারণ কখনো রিটেন আসলে সেটা আপনাদের হেল্প করবে। দেখেন, আমি এখানে একটা বিষয় একটু বলি, বইগুলিতে আমরা এই লাইনটা সাধারণত পাই না, যে একবার ব্যয় করে অবশিষ্ট বের করব, আবার যা থাকবে সেটার ব্যয় করে অবশিষ্ট বের করবো। আমরা এখান থেকেই মূলত অঙ্কটা পাই, এখান থেকে অঙ্কটা পাই। এই লাইনটা আমি কেন করলাম? কারণ এই জিনিসটা বোঝানোর জন্য যে এই লাইনটা আমরা সাধারণত কেন করি না, সেটার মূল কারণ হচ্ছে একের সাথে যা গুণ করব সেটাই আমার ব্যয় হয়। তো সরাসরি আমরা এখান থেকে অবশিষ্টটা বের করি, 1/3 বাদ দিই। অনেকে এই জায়গাটাই বেসিকটা বুঝতে পারে না। অনেকে মনে করি যে এক থেকে ব্যয় দিলে সেটা বিয়োগ করতে হয়, একসাথে এক থেকে ব্যয় করলে সেটা বিয়োগ করতে হয়। কিন্তু আসলেই মূলত দেখা যাচ্ছে যে এটা বিয়োগ না, আগে আমরা গুণ ঠিকই করে নেই, কিন্তু ওই ধাপটা যেহেতু প্রতিবার যা গুণ করি সেটাই আসে, সঙ্গত কারণেই ওই ধাপটা আমরা মূলত দেখাই না। যার কারণে অনেকের কাছে মনে হয় যে প্রথম খরচটা অবশিষ্ট বের করার সময় বিয়োগ করি, তারপরে গিয়ে ব্যয় বের করতে গিয়ে গুণ করি, পরে গিয়ে আবার বিয়োগ করি। কিন্তু আসলে সব জায়গায় একই ধাপ। প্রথমত ব্যয়টা গুণ করে বের করতে হয়, অবশিষ্টটা তার সাথে বিয়োগ করে বের করতে হয়। এখানে যা অবশিষ্ট, এখানে দেখেন ব্যয়টা গুণ করে বের করতে হয় এবং অবশিষ্টটা ওর থেকে বিয়োগ করে বের করতে হয়। এটা হচ্ছে আমার বেসিক নিয়ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা যারা ইতিমধ্যে এই গণিতটা শুরু থেকে দেখেছেন, আমাকে একটু দ্রুত কনফার্ম করুন যে আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত একটু কনফার্ম করুন। যদিও আমি এই রিলেটেড শীট থেকে আরও কয়েকটি অঙ্ক করব, ততক্ষণে হয়তো সবকটা ক্লিয়ার হয়ে যাবে। প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন যে আপনি বুঝতে পেরেছেন কিনা। ওকে, তানজি আপু বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। এখানে কেকা আপু বলেছেন ইয়েস। বিলাল হোসেন ভাই বলেছেন ইয়েস। তানজি আপু বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। আমার মনে হয় সব জায়গায় নেট প্রবলেম করতেছে, সঙ্গত কারণেই দেখা যাচ্ছে অনেকেই হয়তো জয়েন করতে পারতেছেন না, অথবা লং টাইম থাকার সুযোগ পাচ্ছেন না। স্যার, এখানে একের চেঞ্জে কি কত ধরতে পারবো? অবশ্যই ধরতে পারবেন। এখানে যে কোনো সংখ্যাকেই আপনি ধরে নিতে পারবেন। ওকে, রনি ভাই বলেছেন ইয়েস, একইভাবে স্যাম ভাই বলেছেন হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ আলামিন ভাই বলেছেন ইয়েস স্যার, থ্যাংক ইউ। সোহেল রানা ভাই বলেছেন ইয়েস। ওকে, আমরা এই জাতীয় আরও কয়েকটি অঙ্ক করব। তো এর জন্য আমি একটু শিটে চলে যেতে চাচ্ছি। আপনাদের যাদের হাতে লেক্সার শিট রয়েছে তারা লেক্সার শিটে চলে যান। লেক্সার শিটের 32 নম্বর অঙ্কটা নিয়ে আমরা আজকে কথা বলবো। লেক্সার শিটের 32 নম্বর অঙ্কটা। আর আমার শিটের দিকে তাকান, যাদের হাতে লেক্সার শিট নেই তারা শিট থেকে দেখে নিতে পারেন। আর শিটের লেখাটা আদৌ বোঝা যায় কিনা আমাকে একটু যদি এনশিওর করেন। যদি বোঝা যায় তাহলে একটু লিখুন যে স্যার বোঝা যায়। প্লিজ দেখুন তো শিটের লেখাটা, নচেত আমি কষ্ট করে শিট শো করব না। প্লিজ, আমি মূলত শো করতে চাচ্ছি বিশেষ করে যাদের হাতে লেক্সার শিট নেই তাদের জন্য। যদি বোঝা যায় একটু আমাকে নিশ্চিত করুন যে হ্যাঁ বোঝা যায়। ওকে ওকে, থ্যাংক ইউ। এবার দেখুন আমাদের এই অঙ্কে কি বলা হয়েছে। এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 ব্যয় করে অবশিষ্টের 1/5 অংশ ব্যয় করে দেখলেন তার নিকট 1000 টাকা রয়েছে। তার মানে আমাদের সম্পূর্ণ সম্পত্তি হচ্ছে এখান থেকে 1/3 আপনি 3/7 আপনি চাইলে গুণ করতেও পারেন, না গুণ করলেও হবে। আপনি সরাসরি যে সে প্রথমে ব্যয় করেছিল এটা না করেও আপনি সরাসরি বলতে পারেন কি 3/7 ব্যয় করেছিল। এবার ব্যয় করার পর অবশিষ্ট বের করার নিয়মটা হচ্ছে আমাদের এই 1 থেকে 3/7 বাদ দিলে তাহলে হবে কি 4/7। তারপর
এটা অবশিষ্ট থাকলো। এই অবশিষ্ট থেকে আবার 5-এর 1 অংশ ব্যয় করেছে। তার মানে আমরা যদি আবার ব্যয় বের করি তাহলে 4/7 থেকে 5 দেখা যাচ্ছে 12। হ্যাঁ, আমরা যদি কাটাকাটি করি 3, তাহলে 3 7 21 আর উপরে 5। এটা দ্বিতীয় দফা ব্যয় করলেন। ব্যয় করার পর দেখলেন তার নিকট 1000 টাকা আছে, কিন্তু আমরা ভগ্নাংশ এটা 1000 টাকা হচ্ছে কি আমার অবশিষ্ট। এখানে যে 1000 টাকা এটা হচ্ছে কি তার নিকট 1000 টাকা আছে, এটি হচ্ছে মূলত অবশিষ্ট। এখন আমার কথা হচ্ছে যে আমাদের ভগ্নাংশের অবশিষ্টটা আমাদের বের করতে হবে, যে আমি এত অংশ ব্যয় করার পর কত এটা তো ব্যয় করলাম, এবার যত অবশিষ্ট থাকবে ওই অবশিষ্ট আর 1000 অবশিষ্ট 1, এই কারণে আমরা ভগ্নাংশের অবশিষ্টটা বের করব। ছিল কত 4/7, আমি ব্যয় করলাম কত 5/21, তাহলে আমার এখানে লসাগু হবে 21, 3 12, আর এখানে হবে কত 5, তাহলে আমাদের কত থাকতেছে 7/21, তাহলে 1/3। অর্থাৎ আমাদের এখানে অবশিষ্ট আমাদের ভগ্নাংশের ভাষায় থাকতেছে 1/3। তাহলে 1/3 যদি অবশিষ্ট থাকে আর তারা বলছে প্রশ্নে বলেছে 1000 টাকা, তাহলে শর্ত মতে আমাদের গিয়ে দাঁড়াচ্ছে যে 1/3 সমান সমান 1000 টাকা, সুতরাং সম্পূর্ণ অংশ সমান সমান 3000 টাকা। এটি আমাদের উত্তর। এখন এই জাতীয় আরও একটা অঙ্ক করব আমরা, সরাসরি চলে যাচ্ছি 35 নম্বর অঙ্কে। 35 নম্বর অঙ্কটাতে চলে যান, সেটি দেখুন 35 নম্বর অঙ্কটা দেখা যাচ্ছে। এখানে 35 নম্বর অঙ্কে দেখেন ক আছেন, খ আছেন এবং গ আছেন, এই তিনজন আছেন। এই তিনজনের ভিতর কিছু টাকা ভাগ করা গেল। এখন এই টাকাটা ভাগ করার পর ক পেলেন 1/4। 1/4 মোট টাকা ছিল কত 1, এখান থেকে ক নিয়েছেন 1/4, তাহলে আসলে ক কত পেলেন 1/4ই পেলেন। এবার খ পেল অবশিষ্ট 1/4 ক নেওয়ার পর 1/4 ক নেওয়ার পর যে অবশিষ্টটা আমরা একটু বের করে নিই। তাহলে অবশিষ্ট হবে, সম্পূর্ণ সম্পত্তি ছিল কত 1, ক নিয়েছে কত 1/4, তাহলে অবশিষ্ট যেটা হবে 1/4 বাদ দিলে 3/4। তাহলে এই অবশিষ্ট টাকার এত অংশ কে পেল, খ পেল। তাহলে খ মূলত পেল যে 3/4 সম্পত্তি ছিল, সে পেল অবশিষ্ট টাকার কি র আছে, তার মানে অবশিষ্ট টাকার 1/6, এটা কে পেল, খ পেল। যদি কাটাকাটি করি 3, তাহলে 1/8, তাহলে আমার খ পেল মূলত 1/8। এবার গ পেল 120 টাকা। এখন গ পেল কত 120 টাকা। এখন আমার কাছে খ 1/8 পাওয়ার পর আমার কাছে যা অবশিষ্ট থাকবে এই অবশিষ্টটাই কিন্তু গ পাবে। তার মানে কি আমার সম্পত্তি ছিল 3/4, এখানে দেখা যায় খ নিয়েছে 1/8, তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে লসাগু 8, 2 3 দুগুণে 6, এখানে 1, তাহলে 5/8। এবার আমাদের যে কাজটা করতে হবে যে এখানে আমরা ফ্র্যাকশনের ভাষায় দেখলাম যে আসলে গ পেয়েছে কত 5/8, কিন্তু প্রশ্নে বলেছে গ পেয়েছে 120। তাহলে আমরা শর্তমতে এটা বলতে পারি, শর্তমতে এটা দাবি করতে পারি যে 5/8 যে কথা আমার 120 একই কথা। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে কি হবে, 4 দিয়ে যদি কাটেন তাহলে এখানে 2, 4 দিয়ে কাটলে এখানে 30, তার মানে এখানে কত 15, 4 3 4 12 30, একটু ভুল হয়ে গেছে মনে হয়, একটু ভুল হয়ে গেছে প্লিজ। এটা হচ্ছে 5/8, এটা সমান সমান 120, আমি সরাসরি কেটে ফেলছি, এটা থেকে এটা কাটা দরকার ছিল। যে 5 এখানে 5 দুগুণে 10 থাকে কত 20, তাহলে 5 24 হচ্ছে কত 120। এটা যদি আমরা গুণ করি আড়াআড়ি, আমরা জানি সম্পূর্ণ সম্পত্তি সমান হবে 192 টাকা। তাহলে আমাদের
এই যে অঙ্কটা, এই অঙ্কটার সলিউশন কিন্তু শীটে ভিন্ন রকম দেওয়া, কিন্তু আমি পূর্বের নিয়মটাকে অ্যাপ্লাই করে এখানে সলিউশনটা করেছি, কারণ এটি একই সলিউশন। কারণ ওই আগের অঙ্কে যেমন প্রথমবার ব্যয় করেছিলাম, এটা প্রথমবার ব্যয় না করে ক নিল, তারপর অবশিষ্ট আমরা বের করেছিলাম, অবশিষ্ট থেকে আবার দ্বিতীয়বার ব্যয় করেছিলাম, এটা ব্যয় না করে দ্বিতীয়বার কে নিল, খ নিল, তারপরের অবশিষ্টটা আমরা বের করে তুলনা করেছিলাম, আর ওই অবশিষ্টটা না নিয়ে এখানে কে নিল, এটা গ নিল, তার মানে গয়ের 5/8 একই কথা। এভাবে আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো ঠিক 36 নম্বর অঙ্কটা, এটি আপনারা বাসায় ট্রাই করবেন। যাদের হাতে লেকচার শিট নেই তারা একটু ভালো করে দেখে নেবেন যে ক, খ ও গ এর মধ্যে কিছু টাকা ভাগ করা হলো। ক পেল মোট টাকার 3/1, খ পেল অবশিষ্ট টাকার 4/1, গ পেল 120 টাকা। ঠিক আমরা 32 যেভাবে করেছি, 35 যেভাবে করেছি, 36 একইভাবে হবে। এটি আপনাদের দেখা যাচ্ছে যে হোমওয়ার্ক থাকলো, আপনারা অবশ্যই করে নেবেন। এবার আমি 33 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলতে চাই। 33 নম্বর অঙ্কটা, আমাদের 33 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, একটু 33 নম্বর অঙ্কটা আপনারা একটু পড়ে দেখুন। 33 নম্বর অঙ্কে বলা হয়েছে এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, 2 পুত্র ও 1 কন্যা রেখে গেলেন। স্ত্রী সম্পত্তির 8/1 অংশ এবং বাকি অংশ প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়। কন্যার অংশের মূল্য যদি 2506 টাকা হয় তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত হবে? এখন এই অঙ্কটা আমরা সমাধান করব। এখন প্রথমত হচ্ছে এক ব্যক্তি যিনি চলে গেলেন, এই এক ব্যক্তি সম্পূর্ণ সম্পত্তিটা রেখে গেলেন। তো সম্পূর্ণ সম্পত্তি রেখে যাওয়ার পর তার যে ওয়াইফ ছিল, তার ওয়াইফ দেখা যাচ্ছে ওই সম্পত্তির 8/1 অংশ নিয়ে নিলেন। তাহলে অবশিষ্ট সম্পত্তি থাকবে, আমার অবশিষ্ট যে সম্পত্তি তার ওয়াইফ নেওয়ার পর অবশিষ্ট যে সম্পত্তি থাকবে এটা 8/7 ভাগ থাকবে, কারণ 8 ভাগের 1 ভাগ গেলে থাকবে কত, 7 ভাগ। এখন এই অবশিষ্ট সম্পত্তিটা দেখা যাচ্ছে তার যে 2 পুত্র রেখে গিয়েছিলেন এই পুত্র পাবেন, এবং তার যে কন্যা রেখে গিয়েছিলেন এই কন্যা পাবেন। তবে এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে পুত্র কন্যার দ্বিগুণ পাবেন, অর্থাৎ কন্যা যদি 1 ভাগ পায় পুত্র পাবে 2 ভাগ, কারণ কন্যার দ্বিগুণ পাবেন। এখানে পুত্র হচ্ছে 2টো, তার মানে আসলে সম্পত্তিটা 2 পুত্র মিলে পাবে 4 ভাগ। এই সম্পত্তিটা, যে সম্পত্তিটা অবশিষ্ট রয়েছে তার ওয়াইফ নেওয়ার পর যেটা অবশিষ্ট রয়েছে, এখন এর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে 4 ভাগ পাচ্ছে কে, 2 পুত্র মিলে 2 ভাগ 2 ভাগ মিলে কত পাচ্ছে, 4 ভাগ পাচ্ছে, আর কন্যা পাচ্ছে 1 ভাগ। তার মানে এখানে কন্যা পাচ্ছে কত ভাগ, 1 ভাগ, আর 2 পুত্র মিলে পাচ্ছে 4 ভাগ। তার মানে আসলে এই যে 8/7 সম্পত্তিটা আছে এটা মূলত আমি যদি হিসাব করে দেখি টোটাল 5টা ভাগ হবে। কয়টা ভাগ হবে? টোটাল 5টা ভাগ হবে। এই অঙ্কের দাগ থেকে প্রাথমিক যে ধারণাগুলি এটি মূলত দাঁড়াচ্ছে যে এক ব্যক্তি সম্পূর্ণ সম্পত্তি রেখে গেলেন, এখানে ওয়াইফ 8/1 অংশ সম্পত্তি নিয়ে নিলেন, তারপর অবশিষ্ট সম্পত্তি থাকলো 8/7 ভাগ, এর ভিতর পুত্র আর কন্যা এটা ভাগ করে নেবেন, 2 পুত্র এবং 1 কন্যা। তবে কন্যা যদি 1 ভাগ পায়, 1 পুত্র পাবে 2 ভাগ, 2 পুত্র পাবে টোটাল 4 ভাগ। তার মানে এই সম্পত্তিটা টোটাল 5টা ভাগ করতে হবে। এই গণিতের এটি হচ্ছে মূলত বেসিক। এখন এই বেসিক থেকে আমাদের কি চাওয়া হয়েছে একটু খেয়াল করে দেখেন। আমাদের চাওয়া হয়েছে যে কন্যার অংশের মূল্য দেওয়া আছে। আমরা ভগ্নাংশে সবসময় যে কাজটা করি সেই কাজটি হচ্ছে মূলত যে যার পরিমাণটা দেওয়া থাকে, তার ভগ্নাংশটা বের করে তার সাথে আমরা শর্ত মতে তাকে তুলনা করি। তাহলে এখানে দেওয়া আছে আমার কন্যার অংশের মূল্য, তার মানে আমাকে দেখতে হবে যে এই জায়গায় কন্যার ভগ্নাংশটা কত। এখন দেখেন আমার সম্পত্তি হচ্ছে 8/7 ভাগ, এখানে এর ভিতর কন্যা পাবে মূলত আমার 5 ভাগের 1 ভাগ, যেহেতু টোটাল সম্পত্তিটা আমার 5 ভাগ করতে হবে, তার 1 ভাগ পাবে মূলত কন্যা। তাহলে কন্যার
অংশটা হচ্ছে মূলত আমরা যদি হিসেব করে দেখি 5 আটা 40 7, অর্থাৎ কন্যা পাচ্ছেন মূলত 40/7 আমি আবারও বলছি, টোটাল সম্পত্তি যেহেতু অবশিষ্ট সম্পত্তিটা 8-এর 7 ভাগ, এটা হবে কয় ভাগ? টোটাল হবে 5 ভাগ, আর কন্যা পাবে মূলত 1 ভাগ। তাহলে কন্যার অংশটা মূলত হচ্ছে 40-এর 7 ভাগ। কিন্তু এই অঙ্কে আমাদের বলা হয়েছে কন্যার অংশের মূল্যটা হচ্ছে আমার 2500 কত? আমার 2506 টাকা। তাহলে 2506 টাকা যে কথা, আমাদের 40-এর 7 ভাগ কিন্তু একই কথা, যে 40-এর 7 ভাগ এটা কন্যার অংশ, আর কন্যা পাচ্ছে মূলত কত? 2506 টাকা। তার মানে শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে আমরা লিখব 40-এর 7 ভাগ সমান 2506। সুতরাং 1 ভাগ সমান সমান হচ্ছে 2506 ইন্টু কত? 40/7 সমান সমান 14,320 টাকা হবে। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। যদি কেউ বুঝতে না পারেন তাহলে খুব দ্রুত কমেন্টে জানান, আমি অঙ্কটি রিপিট করার চেষ্টা করব খুব দ্রুত। খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, বিল্লাল হোসেন ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। আসলে সারা দেশের নেটের গতির ভিন্নতার কারণে আমাদের যে রেসপন্সগুলি আপনারা করেন সেগুলি আমরা একই সাথে পাই না। আবার একটি প্রবলেম হচ্ছে যে আপনাদের রেসপন্সের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করারও সুযোগ নেই, সেক্ষেত্রে আমাদের লাইভ ক্লাসের সময়টি দীর্ঘ হয়ে যায়। ওকে, আমি 1-2 কমেন্ট পেলেই মূলত আমি সামনের দিকে এগিয়ে যাব। ওকে, আমি সামনে এগোচ্ছি। এবার আমাদের আজকের আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আলোচনাটা আপনারা আমি শুরুতেই বলেছিলাম, সেটি হচ্ছে কিভাবে ক্ষুদ্রতম ও বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করব। এখানে শেষ মুহূর্তে সায়েম ভাই বলেছেন ভাই আর একবার প্লিজ, আপনারা যারা বুঝতে না পারবেন তারা একটু শুরুতে কমেন্ট করলে ভালো হয়, কারণ হচ্ছে দেখা যায় পরবর্তী কমেন্টগুলি হয়তো আমার চোখে নাও পড়তে পারে, অথবা আমি নতুন করে নতুন গণিতে প্রবেশ করতে পারি। তবু আমি একটু বলে দিচ্ছি, দেখেন 33 নম্বর যে প্রবলেমটা, সেটা হচ্ছে এক ব্যক্তির সম্পূর্ণ যে সম্পত্তি রেখে গিয়েছিল, এই সম্পত্তির ভিতর যে তার যে ওয়াইফ ছিল, তার ওয়াইফ 8-এর 1 অংশ নিয়ে নিল, আর অবশিষ্ট যে সম্পত্তি ছিল, এই অবশিষ্ট সম্পত্তিটা মূলত তার 3 সন্তান ভাগ করে নিল। এর ভিতর 2 পুত্র ছিল এবং 1 কন্যা ছিল। এখন শর্তটা হচ্ছে কন্যা যদি 1 ভাগ পায়, পুত্র পাবে 2 ভাগ, তাহলে 2 পুত্র মিলে পাবে 4 ভাগ, আর কন্যা একা নেবে কি 1 ভাগ। তার মানে টোটাল সম্পত্তিটা হবে মূলত এই সম্পত্তিটা হবে মূলত 5 ভাগ। এখন কন্যার অংশের মূল্য, যে কন্যা কতটুকু অংশ পাবে, কন্যার অংশের পরিমাণ দেওয়া আছে কত? 2506। তাহলে এই টোটাল কন্যা পাবে মূলত এই যে 8-এর 7 ভাগের দেখা যাচ্ছে 5 ভাগের 1 ভাগ, যেহেতু টোটালটা হবে 5 ভাগ, 4 ভাগ 2 পুত্র আর 1 ভাগ কন্যা, তাহলে টোটাল 5 ভাগের 1 ভাগ পাচ্ছে। তার মানে হিসাবটা হচ্ছে 40/7। এই 7/40 যে কথা, এটা কন্যার অংশ 2506, একই কথা। সম্পূর্ণ অংশের মান বের করুন, উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, এবার আমরা নেক্সট প্রবলেমটাতে যাচ্ছি। নেক্সট বিষয়টা হচ্ছে আমরা কিভাবে ক্ষুদ্রতম এবং বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করব। আর একটি অনুরোধ থাকবে, আপনারা যারা লাইভ ক্লাসটি দেখছেন দয়া করে একটু শেয়ার করে দেবেন। আর সবচেয়ে ভালো হয় যে আপনার নিকট বন্ধুবান্ধব যারা রয়েছেন তাদেরকে লাইভ ক্লাসগুলিতে আমন্ত্রণ জানানোর জন্য, কারণ সিলেবাস ভিত্তিক আমরা সম্ভবত ফেসবুকে হয়তো অন্য কেউ করতে পারে, তবে আমার মনে হয় যে একদম ডিটেলস আলোচনা আমরা শুরু করেছি। এই ক্ষেত্রে নিয়মিতভাবে আপনার রেগুলার ক্লাস করলে আমার মনে হয় যে গণিতের যে বেসিক এটি শক্তিশালী হবে। আর যেহেতু এই সেশনটা শুরু হয়েছে গণিতের দুর্বলদের জন্য বেসিক নির্মাণ করার জন্য, সো এখনও যদি আপনার বন্ধুবান্ধব অথবা কাছের কেউ যদি এখনও জয়েন করে না থাকেন, চেষ্টা করবেন যে তাদেরকে রুটিনটা জানিয়ে দেওয়ার জন্য। আমাদের লাইভ ক্লাসটি হয় শনিবার, সোমবার এবং বুধবার। শনি সোমবার আমরা পাটিগণিত নিয়ে কথা বলছি আপাতত, তারপর বুধবারে আমরা কথা বলি জ্যামিতি নিয়ে। আসলে আমরা চাইলেই একটু উদার মন মানসিকতায় আমরা অনেকেই এখানে যুক্ত করতে পারি। দেখুন সময়ের সাথে সাথে কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে, সব কিছু মিলে লাইভ ক্লাসও দেখা যাচ্ছে যে
হয়তো উপস্থিতি একটু কম হচ্ছে, কারণ সারা দেশে অনেকেই এমবি হয়তো থাকে না, আবার অনেকেই ম্যাচ থেকে বাসায় চলে গেছেন, সেক্ষেত্রে হয়তো ব্রডব্যান্ড লাইনটাও নেই। আবার আজকে ইলেকট্রিসিটি দারুণ প্রবলেম করতেছে, অনেক বেশি প্রবলেম করতেছে, বিবিধ কারণেই হয়তো কমে যাচ্ছে। কিন্তু আপনারা যখন প্রত্যেকে একজন করেও যদি আমন্ত্রণ জানান, এই ক্রাইসিসের সময়েও কিন্তু আমাদের শিক্ষার্থীর সংখ্যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে। সো বিষয়টি একটু মাথায় রাখবেন। তো আমি একটু কথা বলতে চাচ্ছি যে কিভাবে আমরা একাধিক ভগ্নাংশ থেকে আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করব। আমি এর জন্য দেখা যাচ্ছে 4টা ভগ্নাংশ নেব। সবচেয়ে ভালো হয় এদেরকে যদি আমি খ লিখি 2/5, একইভাবে 3/4, এবং আমি চাইলে লিখতে পারি 2/7। ধরুন এই 4টি ভগ্নাংশ আমি লিখলাম। এখন আপনাদের কাছে জানতে চাওয়া হলো এদের মাঝে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটা, ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটা। এখন ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করতে হলে আপনি অনেকগুলি উপায়ে নির্ণয় করতে পারেন। যেমন যারা এক্সপার্ট আছেন তারা এভাবে ভাগ করে দেখা যায় রেজাল্ট বের করে নির্ণয় করতে পারেন। ঠিক যেভাবে যেমন এখানে আমাদের আসবে কত 0.33 আসবে, তারপর এখানে কত আসবে আমাদের 0.4 আসবে, এখানে কত আসবে আমাদের দেখা যায় 0.7 পয়েন্ট সামথিং আসবে। একইভাবে এখানে কত আসবে আমাদের দেখা যাচ্ছে যে এখানে আমাদের আস্তে আস্তে যে 2.2 সামথিং আসবে। হ্যাঁ, যে 7 গুণে 14 থাকে কত 6, আবার একটা শূন্য, এভাবে দেখা যাচ্ছে যে আমাদের 2.28 আসবে। আপনারা যারা ডিরেক্টলি এটা এভাবে আমি যে ভাগ করার ক্ষেত্রে এভাবে না করে যদি ডিরেক্টলি এটা দ্রুত বের করার ক্ষমতা রাখেন, তাহলে কিন্তু আমরা খুব দ্রুতই এখান থেকে কি ক্ষুদ্রতম ভগ্নাংশটা বের করতে পারবো। তাহলে আমাদের এদের মাঝে সবচেয়ে যে ক্ষুদ্র রেজাল্টটা সেটা হচ্ছে লাস্টের দিক। তার মানে ওই হিসেবে উত্তর হচ্ছে কি 2/7। আর এটা ভাগ করার জন্য আপনি সরাসরি মৌখিকভাবে ভাগ করার অভ্যাস থাকতে হবে কেউ যদি এই মেথডটা অ্যাপ্লাই করতে চান। আর গণিতের ক্ষেত্রে ক্যালকুলেশনটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যেমন 1-এর ভিতর 3 যাচ্ছে না, তার মানে কি এখানে একটা শূন্য দেন, তাহলে 10 হলো। যাচ্ছে না এই কারণে একটা দশমিক, আর এই কারণে একটা শূন্য দেন, তাহলে 3 3-কে 9, থাকে কত 1, তাহলে আবার একটা শূন্য দেন, আবার কতবার যাবে 3 বার। এভাবে মানে এটা অসীম পর্যন্ত চলতেই থাকবে, কারণ 1-কে 3 দিয়ে ভাগ করলে এটা চলতেই থাকে। এরপর এটাকে আমি কি করলাম যে 2-কে 5 দিয়ে ভাগ করা যায় না, এই কারণে আমি একটা শূন্য দিলাম, যায় না যেহেতু এই কারণে দশমিক, আর দশমিকে দেওয়ার সাথে সাথে একটা শূন্য ফ্রি পাওয়া যায়, তাহলে 4-5 করে। এখানে কি করলাম, এখানে 3-কে ভাগ করা যায় না এই কারণে দশমিক, এবং তারপরে একটা শূন্য ফ্রি পেলাম। 4-7 28, 28 যদি 30 থেকে চলে থাকে 2। আমি চাইলে আরও একবার নিতে পারি 7 দুগুণে 14, কিন্তু আমি জানি যে এর বেশি আমার দরকার নেই। এরপর যে কাজটা করলাম, এখানে 2-কে 7 দিয়ে ভাগ করা যায় না এই কারণে দশমিক দিলাম, একটা শূন্য। এখন 7 দুগুণে 14 থাকে কত 6, তাহলে 6-এর পরে একটা শূন্য পাবো, তাহলে 7-8 কত 56। এইভাবে আপনি চাইলে আরও এগোতে পারেন। এইভাবে যদি আপনি নর্মালি ভাগ করেন তাহলে স্বাভাবিকভাবে এটা বলা যায় যে আমার এটা হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশ, যেহেতু এদের মাঝে সবচেয়ে ছোট রেজাল্ট এটা দিয়েছে। আবার যদি এখানে বলা হতো সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশ কোনটা, তাহলে আমার গ নাম্বারটা পেতাম, অর্থাৎ গ নাম্বারটা পেতাম আমি সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশ, আর ঘ নাম্বারটা পেতাম সবচেয়ে ক্ষুদ্রতম ভগ্নাংশ। এটি হচ্ছে দ্রুত যারা ক্যালকুলেট করতে পারবেন তাদের জন্য এই মেথডটা। হ্যাঁ, এখন দেখেন এখানে ক্যাকাপু বলেছেন 0.28 ছোটো কেন, কারণ দেখুন যে আমাদের যে রেজাল্টগুলি আসছে 0.33, 0.4, 0.72, 0.28, এখানে আমরা দশমিক ভগ্নাংশে এ নিয়ে বিস্তারিত কথা বলবো। দেখেন এদের মাঝে শুরুর মানটা সবচেয়ে ছোটো হচ্ছে 80, এই কারণে এটার রেজাল্টটা কত হবে, এটা সবচেয়ে ছোটো। আর সবচেয়ে বড় মানটা আসছে কি দশমিকের পরের মানটা 7, এই কারণে এটা হচ্ছে সবচেয়ে বড়।
তারপরে হচ্ছে এটা, তারপরে সরি সবচেয়ে ছোট হচ্ছে এটা, তার চেয়ে বড় হচ্ছে এটা, তার চেয়ে বড় এটা, এবং সবচেয়ে বড় হচ্ছে এটা। এটা প্রথম ছোট, 2 নম্বর, তারপর 3 নম্বর পজিশনে, এটা 4 নম্বর পজিশনে। অর্থাৎ এভাবেই মূলত আমরা ছোট বড় নির্ধারণ করেছি। ওকে, এবার আমাদের কথা হচ্ছে যে আমরা এইভাবে আইডিয়াটা কাজ না করে অন্যভাবেও করতে পারি। যেমন আমি শূন্যগুলি একটু কেটে নিচ্ছি, পূর্বের মতো ভগ্নাংশটা করে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমার ওকে আমি নতুন করে লিখে নিচ্ছি 1/3, খ নম্বর 2/5, গ নম্বর 3/4 এবং ঘ নম্বর 2/7। এবার আমরা যে কাজটা করতে পারি, একটা ট্রিক্স ফলো করতে পারি। এখানে সমহর পদ্ধতি আরও একটা পদ্ধতি আছে, আমার মনে হয় যে কম্পিটিটিভ পরীক্ষায় ওটা দরকার হবে না, সো ওদিকে আমি যাচ্ছি না। আমি ট্রিক্স ভিত্তিক আলোচনাতেই একটু এগোতে চাচ্ছি। অর্থাৎ আমাদের এই জায়গায় যে কাজটা আমরা করব, প্রথমত দুটো করে ভগ্নাংশ নিব। আমি বের করতে চেয়েছি কি ক্ষুদ্রতম ভগ্নাংশ। ওকে, যেটা বের করতে চেয়েছি সেটা একটু সবসময় মাথায় রাখতে হবে যে আমি ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করতে চাচ্ছি। তাহলে দুটো ভগ্নাংশ পাশাপাশি তুলনা করবেন, 2/5। তুলনা করার পর যে কাজটা করবেন, এটা আড়াআড়ি গুণ করবেন। আড়াআড়ি, এখানে 3 দুগুণে এখানে আসবে কত 6, 5 5। তাহলে এই দুটো গুণফলের ভিতর আপনি যদি ক্ষুদ্রতম বের করতে চান, তাহলে ক্ষুদ্রতম গুণফলটার দিকে নজর দিতে হবে। এখানে আমি এই দুটো গুণফলের ভিতর 5 হচ্ছে ক্ষুদ্রতম, তার মানে তার নিচের যে ভগ্নাংশ থাকবে সেটাও ক্ষুদ্রতম। ওকে, তার মানে এই দুটো ভগ্নাংশের মাঝে এটি হচ্ছে ক্ষুদ্রতম। আমাদের এই আইডিয়াটা বিশেষ করে লাভ ক্ষতির ক্ষেত্রেও অনেক সময় দরকার হয়। সেখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখন ভগ্নাংশ থাকে, তখন আমরা অনেকেই বুঝতে পারি না কোন ক্রয় মূল্য ছোট নাকি বিক্রয় মূল্য ছোট, অথবা ক্রয় মূল্য বড় না বিক্রয় মূল্য বড়। সেক্ষেত্রে দুটো এভাবে তুলনা করে দেখবেন যে গুণফল যেটা ছোট হবে সেটা ছোট, যেটা বড় সেটা বড়। এই ট্রিক্সটা আমরা সেখানেও অ্যাপ্লাই করতে পারি। ওকে, এবার দেখেন, তাহলে এই দুটো মাঝখান থেকে আমরা একটা ছোট বের করলাম। এবার একে তৃতীয়টার সাথে তুলনা করতে হবে। তাহলে তৃতীয়টা হচ্ছে 3/4। এবার আমি আড়াআড়ি গুণ করব, 3 3 9, 4 4। তাহলে এই দুটোর জায়গায় ক্ষুদ্রতম যেহেতু বের করব, আমাকে ক্ষুদ্রতম গুণফলের দিকে নজর দিতে হবে। তাহলে এখানে ক্ষুদ্রতম গুণফল হচ্ছে 1/3। তাহলে এবারও আমার টিকে গেল কত 1/3। এবার আমাকে যে কাজটা করতে হবে, লাস্টেরটার সাথে আমাকে তুলনা করতে হবে। তাহলে লাস্টে আছে কি 2/7। এদের যদি আড়াআড়ি গুণ করি, 3 দুগুণে 6, 7 7। এবার গুণফল ছোট হচ্ছে 6, তার মানে ফাইনালি 2/7 হচ্ছে আমার ছোট। এখন যদি পরীক্ষার হলে বৃহত্তম চাইতো, যদি পরীক্ষার হলে আমার বলা হতো এদের মাঝে বৃহত্তম কোনটা, তাহলে একই টেকনিক আমরা ইউজ করতাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্রতিবার গুণফল থেকে বড়টা নিতাম। কিভাবে? যে 1/3 এবং পাশাপাশি দুটো তুলনা করব। আমাদের টার্গেট হচ্ছে দুটো থেকে যেটার গুণফল বড়, মানে এবার যেহেতু বৃহত্তম বের করব, চলুন আগে গুণ করে নিই। 3 দুগুণে 6, 5 5। তাহলে এই দুটোর গুণফলের ভিতর আমার গুণফল বড় কোনটা 6। তাহলে আমরা চাচ্ছি কি বৃহত্তম চাইলে সবসময় বড় গুণফলটাকে প্রায়োরিটি দেব। তার মানে 2/5 এখানে এই দুটোর মাঝে বড়। এবার একে তুলনা করব তৃতীয়টার সাথে 3/4। এবারও আড়াআড়ি গুণ করব, 3 5 15, 4 দুগুণে 8। তাহলে এই দুটো গুণফলের ভিতর আমি যেহেতু বৃহত্তম চাচ্ছি, বড়টার দিকে নজর দিতে হবে। তাহলে 15 হচ্ছে বড়, তার মানে এবার কে 3/4 টিকে গেল, এটি বাদ গেল। এবার একে তুলনা করব 2/7 এর সাথে। আবারও আড়াআড়ি গুণ, 4 দুগুণে 8, 3 7 21। এই দুটোর মাঝে বড় গুণফল হচ্ছে কত 21, তার মানে ফাইনালি আমার টিকে গেল 3/4। এভাবে টেকনিকের মাধ্যমে আমরা কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ আর কোনটি বৃহত্তম ভগ্নাংশ সেটি আমরা খুঁজে বের করব। এই হচ্ছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম ভগ্নাংশের সমস্যা। আশা করি এই রিলেটেড যে সমস্যাগুলি রয়েছে সেগুলি আপনারা ট্রাই করবেন, চেষ্টা করবেন, পারবেন। যদি কোনোটা না পারেন সেটা আরও একবার চেষ্টা করবেন, তাহলে নিশ্চিতভাবে কোনো এক সময় আপনি এটা পেরে যাবেন।
তো এখন আমাদের মূলত আমরা ভগ্নাংশের উপর কিন্তু আমরা বেশ অনেকগুলি আজকে নিয়ে 3টা ক্লাস কন্টিনিউ করেছি। এই 3টা ক্লাসই খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আপনারা যারা এই ক্লাসগুলি কেউ কোনোটা মিস করেছেন তারা অবশ্যই ক্লাসগুলি করে নেবেন। ওকে, এখন শিট থেকে আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, শিট যারা সমাধান করেছেন, শুধু শিটের ক্ষেত্রে বলছি, এই শিটের কোনো অঙ্ক আপনার কাছে মনে হয়েছে যে এই অঙ্কটা করে দিতে হবে কিনা, একটু দ্রুত আমাকে একটু কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের এই ব্যাপারে হেল্প করতে পারি। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে আমরা যে অঙ্কগুলি করলাম এর মাঝে যে শিটটা আপনাদের কাছে রয়েছে এখানে কোনো অঙ্ক আপনি যদি মনে করেন যে এই অঙ্কটা করা উচিত, খুব দ্রুত নাম্বারটা বলতে পারেন প্লিজ, খুব দ্রুত। বিলাল হোসেন ভাই বলেছেন শীত পাবো কোথা থেকে স্যার? শীতটা মূলত ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক এই ফেসবুক গ্রুপটিতে আপনি অ্যানাউন্সমেন্টে পাবেন, সেখানে আমাদের শীতটা রয়েছে, অথবা আমার নাম লিখে গ্রুপে সার্চ দেবেন, সেখানেও আশা করি আমার নাম রিলেটেড পোস্টগুলি আসলে সেখান থেকে শীতের পোস্ট যেটিতে আছে সেটি থেকে শীতটা খুঁজে নেবেন। আপনাদের আবারও বলছি, আপনারা যারা বিগত আমার প্রিভিয়াস লাইভ ক্লাসগুলি দেখেননি অথবা পাননি, মিস করেছেন সামহাও, তারা অবশ্যই দেখা যাচ্ছে আমাদের ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক গ্রুপে আপনি সার্চ দিলে প্রত্যেকটা লাইভ ক্লাস পেয়ে যাবেন। এই কারণে রিকোয়েস্ট থাকবে আপনারা লাইভ ক্লাসগুলি দেখা যাচ্ছে যে গ্রুপ থেকে সার্চ করে দিয়ে নেবেন। ওকে, এখানে সেলিম উদ্দিন ভাই বলেছেন যে কোথা থেকে পাবো, আমি অলরেডি বলেছি, আশা করি সেটা মেনটেন করুন। ওকে, এবার এখানে মিনু আপু অবশ্যই বলেছেন 23 নম্বর অঙ্কটা আমাদের করতে হবে। 23 নম্বর অঙ্কটা কিন্তু আপু আমি দেখা যাচ্ছে আমরা নেক্সট ক্লাসে দশমিক ভগ্নাংশ নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। হ্যাঁ, এখন আপাতত লক্ষ্য করেন 23 নম্বর অঙ্কটার দাগ যেটা বলা ছিল সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এটা অপশন, যেহেতু প্রিলিতে এত বড় অঙ্ক ডিটেলস করা সম্ভব না, আপনি অপশন থেকে সমাধান করবেন। বলা হচ্ছে একটি ভগ্নাংশের লব হর থেকে উভয়ে বিয়োগ করলে, এটা যদি একটা ভগ্নাংশ হয় উভয় থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে তাদের দাবি হচ্ছে 2/3 থাকবে। আরেকটা শর্ত হচ্ছে কিন্তু যদি হর ও লব উভয় থেকে 1 যোগ করেন, অর্থাৎ যদি 1 আপনি যোগ করেন তাহলে সেটি হবে মূলত 3/4। আপনি পরীক্ষার হলে জাস্ট এই শর্তগুলি অপশনের সাথে মিলাবেন। আমাদের ক নাম্বার অপশন আছে যে এখানে দেখুন আমাদের চেয়েছে কি ভগ্নাংশটা কত, অর্থাৎ x/y চেয়েছে, তার মানে হয়তো ক নম্বর উত্তর হবে, নয় খ নম্বর হবে, নয় গ, না হয় ঘ। আমরা অঙ্কটা করেছিলাম, আমাদের অলরেডি টিকও দেওয়া আছে। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা করে ভগ্নাংশ নেবেন, 5/4 নেবেন, প্রথম শর্তটা অনুসারে 1 বিয়োগ করেন, 1 বিয়োগ করলে আমাদের দাঁড়াচ্ছে 3/4, কিন্তু আমাদের বলছে কত 2/3 হবে, তার মানে ক নম্বর অপশন বাদ। এবার আপনি খ নম্বর অপশনে যান, খ নম্বর অপশনে যে ভগ্নাংশটা দেওয়া আছে 3/4, এবারও 1 বিয়োগ করে, 1 বিয়োগ করলে উপরে থাকবে 2, নিচে থাকবে 3, শর্তটা মিলে গেছে। প্রথম শর্ত যদি মিলে যায় তাহলে আপনাকে দ্বিতীয় শর্ত শুরু করতে হবে, অর্থাৎ দ্বিতীয় শর্ত অনুসারে যদি এর সাথে 1 যোগ করি, 1 যদি যোগ করি তাহলে আমাদের মূলত এটা হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে কত 4/5, তার মানে এটি হচ্ছে না, তার মানে প্রথম শর্ত মিলে গেলেও দ্বিতীয় শর্ত মিলেনি, তার মানে খ নম্বর বাদ। এবার গ নম্বর অপশনে যদি লক্ষ্য করেন যে গ নম্বর অপশনে দেওয়া আছে 7/9, এখন 7/9 তাহলে এখান থেকে 1 বাদ দেওয়ার পর আমি প্রথম শর্ত নিয়ে যদি কাজ করি তাহলে 6 আসবে, 8 আসবে, তার মানে এখানে 3 এখানে কত আসবে 4 আসবে, কিন্তু এটিও মিলছে না, তার মানে ঘ নম্বরও বাদ। এবার ফাইনালি আমরা ঘ নম্বর দেখতে পারি, ঘ নম্বর অপশনে আছে 5/7, তাহলে প্রথম শর্ত অনুসারে যদি 1 বাদ দেই তাহলে আসবে কত আমাদের 4/6, কাটাকাটি করলে আসবে কত 2/3, এটি মিলে গেছে, আলটিমেটলি এমনিতেও মিলে যাবে। তবু দ্বিতীয় শর্তটা আমরা যদি একটু প্রমাণ করি, 1 যদি আবার যোগ করি তাহলে আমাদের উপরে 6, নিচে 8, তাহলে 3/4, দ্বিতীয় শর্তটাও আমাদের মিলে যাচ্ছে, তার মানে কি আমাদের ঘ নম্বর উত্তর। ওকে, এবার 24 নম্বর অঙ্কটাও কিন্তু ভাই একই প্যাটার্নের,
দেখেন আপনাদের আর এক দুটো আমি প্রবলেম নেব, তারপর আমি বাকি আলোচনাটা শেষের দিকে নেব। আমাদের ছোট্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা বাকি রয়েছে। ওকে, এখানে আপনারা আপনাদের মতো সমস্যাগুলি লিখতে পারেন, প্রয়োজনে আমি বিষয়গুলি দেখব, সমস্যা নেই। এবার 24 নম্বর দেখেন, একটি ভগ্নাংশের লব হরের সমষ্টি, লব এটা যদি ভগ্নাংশ হয় তাহলে তারা বলছে লব হরের সমষ্টি হচ্ছে 11। তারপরে দ্বিতীয় শর্তটা বলা হচ্ছে যে লব থেকে যদি 2 আপনি বিয়োগ করেন তাহলে হরের সাথে যদি আপনি 3 যোগ করেন তাহলে ভগ্নাংশটা হবে হাফ। তাহলে আপনি এই শর্তটা দেখেন সবকটার ক্ষেত্রে মিলে যায়। এই 7 4 যোগ করলে 11, 5 6 যোগ করলে 11, 6 5 7 4 11। তার মানে প্রথম শর্তটা আর আমাদের মেনটেন করার দরকার নেই, আমরা শুধুমাত্র দ্বিতীয় শর্তটা মেনটেন করলেই হচ্ছে, যেহেতু এটার সবকটার রেজাল্ট 11। এখন ক নম্বর অপশনে দেওয়া আছে 4/7, যেহেতু ভগ্নাংশটা চেয়েছে তার মানে নিচের যে কোনোটাই উত্তর হবে। এখন এখানে 4/7 বলা আছে। এখন বলা হচ্ছে যদি 2 বিয়োগ করি আমি, নিচে যদি 3 যোগ করি তাহলে উপরে হবে 2, নিচে হবে 10। তার মানে কাটাকাটি করলে 1/5, কিন্তু আমাদের দরকার কত? হাফ। এই কারণে ক নম্বর অপশনটা বাদ। একইভাবে 5/6 আছে খ নম্বর অপশনে, আমরা যদি 2 বাদ দেই এবং যদি 3 যোগ করি তাহলে উপরে হচ্ছে 3, নিচে 9, এবার হচ্ছে 1/3, কিন্তু আমাদের দরকার কি? হাফ। এবার গ নম্বর অপশনে যদি দেখি 6/5, তাহলে 2 বিয়োগ করব, 3 যোগ করব, তাহলে 4, এখানে 8, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে কত? হাফ। তার মানে এটি উত্তর। এবার আমরা ফাইনালি আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমার 2 এবং 1 এবং 2 নম্বর লাইভ ক্লাসগুলি একটু দেখবেন, যেটা কঠিন মনে হচ্ছে আমি ওটি একটু সমাধান করে দিচ্ছি। আর বাকি ক্লাসগুলি আমি রিকোয়েস্ট করবো যে আমার লাইভ ক্লাসগুলি একটু দেখবেন, দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কারণ ভিডিও যেহেতু রয়েছে সেখানে 2-3 বার রিপিট করেও কিন্তু আপনারা দেখতে পারেন। আপনারা একটু কষ্ট করুন, আশা করি বুঝতে পারবেন। যদি বুঝতে না পারতেন তাহলে আমি আবার রিপিট করে দিতাম। একটু দয়া করে মানে আপনারা একটু আমাদের ভগ্নাংশের লেকচার 1 আর 2টা একটু দেখে নেবেন, কারণ বাকি যে দুটো প্রশ্ন বলেছেন 25 এবং 40 নম্বর, আমার বিশ্বাস আপনারা দেখলে বুঝতে পারবেন। এবার আমি ফাইনালি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে আমাদের ভগ্নাংশের ব্যাপারটাতে যে আইডিয়াটা দরকার সেটা হচ্ছে আপনার কিছু ভগ্নাংশের মান আপনারা একটু মুখস্থ রাখা দরকার। সেটা হচ্ছে যেমন আমি যদি বলি হাফ, যদি আপনি জানেন যে কোনো ভগ্নাংশের সাথেই যদি কোনো ভগ্নাংশকে যদি আপনি শতকরায় রূপান্তর করতে চান তাহলে তার সাথে 100 গুণ করতে হয়। এটা দশমিক ভগ্নাংশ যদি হয় সেক্ষেত্রেও হয়, এবং সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রেও কোনো ভগ্নাংশকে যদি আপনি দেখা যাচ্ছে শতকরায় রূপান্তর করতে চান তাহলে তার সাথে 100 গুণ করলে হয়। তাহলে এটা কত হবে? আমার 50, তার মানে 50%। আর এটা যদি আমরা গুণ করি এটাও আমাদের হবে কি? 50%। তার মানে যে কোনো ভগ্নাংশের সাথে 100 গুণ করলেই সেই রেজাল্টটা হয়ে যায় শতকরা। এই কারণে আমরা পার্সেন্টেজ দিয়ে সেটা প্রকাশ করি। এখন আপনাকে কিছু ভগ্নাংশের মান একটু ডিরেক্টলি মুখস্থ রাখতে হবে। যেমন হাফ এর শতকরা হচ্ছে 50%, এটা মুখস্থ রাখতে হবে। কারণ আমাদের এই আইডিয়াটা বিশেষ করে শতকরা লাভ ক্ষতি অনেক আইডিয়াতে ডিরেক্টলি যখন ম্যাথ সলভ করতে যাব তখন আমাদের এটা লাগবে। এই কারণে আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা এই ফ্র্যাকশনগুলি দ্রুত মুখস্থ রাখবেন, সেটা ভালো। যেমন 1/3 যদি হয়, যে এটার 100% হচ্ছে মূলত 33.1/33 সমস্ত 1/3, অথবা আপনি এটা যদি হিসেব করেন তাহলে 33 দিয়ে নিলে 33%। অর্থাৎ এই যে মানটা এটাও আমাদের পরীক্ষায় অনেক বেশি দরকার হয়, এটা আপনি দেখা যাচ্ছে যে সলভ করে ফেলবেন। তবে এই যে 1/3 এর শতকরা মানে হচ্ছে, বুঝতেই তো পারছেন 100কে 3 দিয়ে ভাগ করা। এই আইডিয়াটা আমাদের অনেক ক্ষেত্রেই লাগে যে 100-র ভিতর মূলত এটা 3.33 আসা মানেটা হচ্ছে মূলত এর মাঝে এখানে 33 আছে কয়টা? 3টা। এটা আমাদের অনেক সময় দরকার হয়। যেমন আপনার 133.33কে আপনার 33.33 দিয়ে যদি কাটার দরকার হয়, আমরা সামনে যখন
শতকরা অঙ্ক করব তখন এই বিষয়টা দেখব। এই কাটাকাটিটা আপনি যদি জানা না থাকে তাহলে ডিরেক্টলি কিন্তু আপনি করতে পারবেন না। কিভাবে? এখানে দেখেন 100-র ভিতর আমি বলেছি 33.33 আছে 3টা, তাহলে এখানে 133.33, তার মানে কি 100 পর্যন্ত আছে 3টা, আরও অতিরিক্ত একটা 33.3, তাহলে কয়টা? 4টা। তাহলে এটা দ্বারা এটা কাটবে, কতবার কাটা যাবে? 4বার কাটা যাবে। ওকে, এভাবে আমাদের এই আইডিয়াগুলো একটু মাথায় রাখা উচিত, কারণ হচ্ছে গণিতে আইডিয়া যত বেশি আপনার সাথে পরিচিত থাকবে তত বেশি আপনি গণিত সমাধান করতে পারবেন। যেমন আমাদের যদি আমরা বলি 2/3 যদি আমাদের এর শতকরা হয় এত, তাহলে 1/3 যদি হয় তাহলে 2/3 এটা কিন্তু শতকরা কত হবে? এটা দ্বিগুণ হবে, কারণ ভগ্নাংশের এটা 1 ভাগ আর এটা হচ্ছে কি 2 ভাগ, তাহলে 60.66%। এগুলি ডিরেক্টলি মুখস্থ থাকাটাই ভালো। আবার দেখা যাচ্ছে 1/4, এটা শতকরা হচ্ছে আমাদের কত? 25%। আসলে বারবার যে কাজটা করতেছে 4 দ্বারা 100কে ভাগ দিচ্ছে, 4×25 100, তার মানে এটা হচ্ছে 25%। এখন আমার যদি 2/4 হয় তাহলে 2/4 কিন্তু মূলত হাফ, 2/4 মূলত কি হাফ, তার মানে কত হবে? আমার 50% হবে। এইগুলি দ্রুত ক্যালকুলেট করার ক্ষমতাটা আমাদের থাকা উচিত। কিন্তু সমস্যা হচ্ছে যদি 3/4 হয় এর শতকরা কত হবে? দেখেন আমি 1 ভাগ সমান পেয়েছি 25%, 3 ভাগ সমান তাহলে কত হবে? 75%। শতকরার এই আইডিয়াগুলি আপনাদের কাজে লাগানোর দক্ষতা থাকা চাই। একইভাবে আমরা যদি দেখা যাচ্ছে 1/5, আমি যে কোটা নিয়ে কথা বলতেছি এই সব কটাই খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় প্রায় এগুলি আমাদের ফেস করতে হবে। যেমন 1/5 এর শতকরা হচ্ছে মূলত আমার 20%, কারণ 5/100। এখন আমি যদি 2/5 বলি তাহলে আমার যেন ডিরেক্টলি এটা দেখে আমি বলতে পারি এটা হচ্ছে 40%, কারণ 1 ভাগ সমান যদি 20% হয় তাহলে 2 ভাগ সমান 40%। একইভাবে আমি যদি 3/5 বলি তাহলে আপনাকে বুঝতে হবে এটা কি 60%, কারণ 1 ভাগ সমান যদি 20% হয় তাহলে 3 ভাগ সমান 3×20=60। এবার যদি 4/5 হয় তাহলে আমাকে বুঝতে হবে এটা 80%। এই আইডিয়াগুলি আমাদের মুখস্থ থাকাটা জরুরি। এবার যদি আমার 1/6 হয়, 1/6 এর শতকরা কত হবে? 1/6 এর শতকরা আপনি যদি দুর্বল হন ভাগ করে দেখেন, 10-এর ভিতর 6 যায় একবার, থাকে কত? 4, তাহলে 40, তাহলে 6×6 36, 36 থেকে 40 যদি চলে যায় তাহলে 40 থেকে যদি 36 চলে যায় তাহলে কত থাকে? 4, তাহলে উপরে আসবে 4, নিচে থাকবে কত? 6। এখন এটাকে আরও একটু ছোট করেন, এখানে 2, এখানে 3, তার মানে 2/3। এভাবে চাইলে আপনি বের করতে পারেন, কিন্তু এগুলি কিন্তু আমার সময় সাপেক্ষ ব্যাপার। তার চেয়ে 16 এখানে এই 2/3 এটা যদি আপনি গুণ করা শিখেন যে 100-র ভিতর একবার মুখস্থ করে নিলেই তাহলে এই বিষয়টা নিয়ে আর আপনাকে টেন্স ফিল করতে হবে না। ওকে, আপনি চাইলে এটাকে আবার দশমিকে রূপান্তর করতে পারেন, যে 2-এর ভিতর যায় না তাহলে দশমিক, তাহলে একটা 0 দিলেন, তাহলে 3×6 কত? আপনার 18, তাহলে থাকলো কত? 2, আবার একটা 0 দিলেন, 3×18। তার মানে কি এই যে একবার যদি আপনি মুখস্থ করে নেন যে 1/6 সমান 80 অথবা 16.66, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। এবার একইভাবে আপনি 1/7 দিয়ে আপনি বের করবেন, এটাও হবে কি 14.2/7। আপনারা এগুলি মুখস্থ করে নেবেন। বিশেষ করে আমাদের 1/8টা বেশ দরকার হয়। 1/8 হচ্ছে 12.12%। যেহেতু আমাদের 1/4 কত ছিল? 1/4 ছিল আমাদের 25%, তাহলে 1/8 এটা দেখা যাচ্ছে যত ছোট হবে আমাদের মানটাও তত ছোট হবে। এখানে 4 ভাগ ছিল, এটা হচ্ছে কি 8 ভাগ, তার মানে এটার অর্ধেক, এটা 12.5%। একইভাবে আপনি 1/9, এটাও আমাদের দরকার হয়, এর উপর পরীক্ষায় প্রশ্ন আসছে। হুবু এটা না, মানে যে আমাদের বিগত প্রশ্ন আসছে তার সাথে এই ক্যালকুলেশনগুলি আপনার বেশ দরকার হবে। 1/9, কারণ 100 ভিতর কয়বার যায়? দেখা যায় 9, 11, 99, তাহলে হাতে থাকলো 100 থেকে 99 গেলে কত? 1, আর নিচে কত? 9। একইভাবে 1/11 ক্ষেত্রেও কিন্তু এই কথাই প্রযোজ্য, উল্টোটা হবে। 100-র ভিতর 11 যাবে কয়বার? 9 বার, থাকে কত? 99, 1,
তাহলে এত। দেখুন এইগুলি কিন্তু প্রায় সিমিলার, আপনি একটু প্র্যাকটিস করলেই এই বিষয়গুলি আপনাদের ক্লিয়ার হবে। আর আমি চাই এই ব্যাপারগুলি নিয়ে আপনারা কাজ করেন এবং বেশি করে চর্চা করেন। একইভাবে 1/10 যদি এটা হিসাব করেন তাহলে এটা 10%। এভাবে আপনারা আশা করি টোটাল বিষয়গুলি একটু প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, এগুলি আমাদের খুবই দরকার। আজকে আমি এই ভগ্নাংশগুলির একটু দশমিক বিষয়গুলি নিয়ে কথা বলে আজকে আমি আলোচনাটা শেষ করব। তবে তার আগে আমি একটু জানতে চাচ্ছি আমি আরও 5-10 মিনিট কথা বলতে পারি কিনা। যদি আপনি মনে করেন হ্যাঁ 5-10 মিনিট কথা বলতে পারেন, এগোতে পারেন, তাহলে আমি এগোবো, না হলে আজকের ক্লাসটি এ পর্যন্ত শেষ করব। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ইতিমধ্যে আজকে অনেকেই লিভ করেছেন, বিশেষ করে ইলেকট্রিসিটি না থাকার কারণে এবং নেট প্রবলেম থাকার কারণে। এখন বাকি যারা রয়েছেন তারা তারপরে অনেকেই রয়েছেন, তারা একটু খুব দ্রুত একটু কমেন্টে জানাতে পারেন যে আমি 5-10 মিনিট মানে কন্টিনিউ করবো কিনা। সাজ্জাদ হুসেন ভাই প্রবলেম নাই, ওকে। একইভাবে মিসবাহুল ইসলাম ভাই ইয়েস থ্যাংক ইউ, ওকে। তাহলে আমি একটু কন্টিনিউ করতেছি, বিশেষ করে যে আলোচনাটা দাঁড় করিয়েছি সেই আলোচনাটার অন্তত একটা ফিনিশিং টানা উচিত। হ্যাঁ, আমাদের বিশেষ করে ভগ্নাংশের যে ফ্যাক্টগুলি নিয়ে আমি কথা বললাম, এই যে এটাকে আমি বললাম 100 সাথে গুণ করে আমি 50% পেলাম, কিন্তু তার আগে কিন্তু আমরা এই জিনিসটার একটা দশমিক ভগ্নাংশ আমরা চাইলে বের করতে পারি। কিভাবে? যেমন 1কে যদি আমি যে কথাটা একটু আগে ক্ষুদ্রতম বৃহত্তমে ভাগ করার কথা বলেছিলাম সেটা আমি এখানে কথা বলবো। যেহেতু আমার সাধারণ ভগ্নাংশের সাথে 100 গুণ করলেও শতকরা হবে, দশমিক ভগ্নাংশের সাথেও 100 গুণ করলে কি হবে? শতকরা হবে। তাহলে এই জায়গায় হাফকে যদি আমি ভাগ করি তাহলে কিভাবে ভাগ করব? নর্মাল নিয়মে যদি ভাগ করি তাহলে 1কে ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে 1-এর ভিতর যাচ্ছে না দশমিক, আর দশমিক দিলে একটা শূন্য ফ্রি পাওয়া যায়। কন্টিনিউ করব, আমরা একটু আলোতেই কন্টিনিউ করব। হ্যাঁ প্লিজ, ওকে। তাহলে 1কে একটু 0.5 পেলাম, কিন্তু আমরা এভাবে ভাগ না করে আমরা ডিরেক্টলি ভাগ করব। 1কে 2 দিয়ে যাচ্ছে না, তাহলে একটা উত্তরে দেব দশমিক, আর এখানে একটা শূন্য দেব, তাহলে 5 দুগুণে 10। এবার আমরা যদি এটা ডিরেক্টলি জানি তাহলে এর সাথে 100 গুণ করলেও কিন্তু আমাদের কথা হবে 50%। এখানে একটা বিষয় হচ্ছে যে এই 50% কিভাবে হলো, আমি একটু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে দশমিকের ক্ষেত্রে যদি 100 গুণ করা হয়, দশমিকের ক্ষেত্রে যদি 100 গুণ করা হয় তাহলে যে কাজটা হয় যে যত শূন্য থাকে তত দশমিক ডানে থাকে। তাহলে এখানে শূন্য কটা? দুটো, তাহলে দশমিকটা 2 গড় পড়ে যাবে। এখন এই 1 গড়, আরেকটা গড় ফাঁকা, দশমিকটা 2 গড় পড়ে যাচ্ছে, তার মানে আরেকটা আমরা শূন্য দেব। যেহেতু লাস্টে দশমিক লেখার দরকার নেই, তার মানে এভাবে আসছে আমার 50%। এবার আমরা যদি 1/3 হিসাব করি, একে যদি আমরা ভাগ করি তাহলে স্বাভাবিক নিয়মে ভাগ হচ্ছে 1-এর ভিতর যাচ্ছে না দশমিক, একটা শূন্য দিলাম, তাহলে যাচ্ছে কয়বার? 3 বার। তাহলে 3 তিরিকে কত হলো? 9। তাহলে 9 থেকে 10 বাদ দিলে কত? 10 থেকে 9 বাদ দিলে 1। এবার দশমিকের পর আমরা জানি এই বিষয়টা একটু যারা দুর্বল আছেন তাদের জন্য একটু কথা বলছি। প্রথমত হচ্ছে 1-এর ভিতর যাচ্ছে না দশমিক, একটা শূন্য দিলাম, তাহলে 3 তিরিকে 9, তাহলে থাকলে কত? 1। দশমিকের পর প্রতিবার একটা করে শূন্য ফ্রি পাওয়া যায়, তার মানে আবার কত? 3 তিরিকে 9, আবার 1 থাকবে, তাহলে আবার একটা শূন্য ফ্রি পাবো, 3 তিরিকে 9। এভাবে আপনি আজীবন চালাতে পারেন 3 তিরিকে 9। এখন আমাদের কথা হচ্ছে এভাবে চালালেও আপনি আজীবন 3 পেতে থাকবেন। এখন আমার কথা হচ্ছে এর সাথে যদি 100 আমি গুণ করি তাহলে আমি এখানে 2 গড় ডানে দশমিক চলে যাবে, তাহলে 33.2 গড় ডানে যাবে, তাহলে 33 আপনি আরও 3 নিতে পারেন, এত দরকার নেই এই মূলত। তাহলে আমরা এইভাবে দশমিকের সাথে 100 গুণ করেও আমরা কি করতে পারি? আমরা এইভাবে শতকরা রূপান্তর করতে পারি। একইভাবে 1/4 এর ক্ষেত্রেও 1-এর ভিতর যাচ্ছে না দশমিক, তাহলে একটা শূন্য দেন, তাহলে 4 দুগুণে 8, 8 থাকে কত? 2, আরেকটা শূন্য দেন, তাহলে 4-5 20। এর সাথে যদি 100 গুণ করেন তাহলে আমাদের দাঁড়াচ্ছে টোটাল
25%, যেহেতু 2 ঘর পরে দশমিক চলে যাবে। এভাবে আপনি 1/5 যদি হিসাব করেন, তাহলে 1/5 ক্ষেত্রে যেটা করবে, যাচ্ছে না দশমিক একটা শূন্য দেন, তাহলে 5 দুগুণে 10, এর সাথে যদি 100 গুণ করেন তাহলে সরাসরি 20%। এভাবে আপনারা দেখা যাচ্ছে আইডিয়াগুলি ক্লিয়ার করতে পারেন। যা হোক, যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে, আমার ইচ্ছে ছিল আর একটু কন্টিনিউ করা, আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না। সবাই দেখা যায় যারা লাইভ ক্লাসগুলি নিয়মিত অতীতে লাইভ ক্লাসগুলি করেননি, বিশেষ করে যারা ফ্রেশার জয়েন করেছেন, তারা ম্যাথ টিউটর গণিত শেখার গৃহ শিক্ষক ফেসবুক গ্রুপটিতে আপনারা জয়েন করে সেখানে খোঁজ নেবেন, অথবা আমার ইউটিউব চ্যানেল জব স্টাডি লিখে সার্চ দেবেন ইউটিউবে, সেখানে এই ভিডিওগুলি ধারাবাহিকভাবে আপলোড করা হয়, সেখান থেকেও আপনারা এগুলি দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় থাকবেন, নিরাপদে থাকুন। এবং আমি শুরুতেই বলেছিলাম যে আপনারা অন্তত সম্ভব হলে মানসিকভাবে, শারীরিকভাবে টেন্স ফ্রি থাকার চেষ্টা করুন, টেনশন থেকে, উদ্বিগ্নতা থেকে মুক্ত থাকার চেষ্টা করুন, পরিবারের সবার মাঝে সাহস সঞ্চার করুন, এবং মানসিকভাবে শক্তিশালী থাকুন এবং শারীরিকভাবেও পজিটিভ থাকুন। কারণ হচ্ছে একমাত্র সাহস, আত্মবিশ্বাস এবং দেখা যাচ্ছে আল্লাহর প্রতি মানে অগাধ বিশ্বাসী আমাদের এই কঠিন সময়কে কাটিয়ে তুলতে পারে, কঠিন সময় আমরা অতিক্রম করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্পেশালি দোয়া করবেন যেন আমরা এই সময় নিয়মিত অন্তত সুস্থ থেকে লাইভ ক্লাসগুলি কন্টিনিউ করতে পারি। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।